আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং বিবিএস পাসকোর্স সেকেন্ড ইয়ারের বাংলাদেশের কর বিধি বা বাংলাদেশের কর ব্যবস্থা বইয়ের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের আর্থিক পরিসম্পদ হতে আয় নিয়ে আলোচনা করব। তো আর্থিক পরিসম্পদ হতে আয়ের আজকে আমাদের ক্লাস নাম্বার 1। এই আর্থিক পরিসম্পদ খাতের আয়টি আয়কর আইনের ধারা 62 থেকে 65 মধ্যে আলোচনা করা হয়েছে নতুন আয়কর আইনে। এই আর্থিক পরিসম্পদ খাত বলতে কোনো খাত আগে আসলে পূর্বের আয়কর আইনে ছিল না, এটা নতুন করে নিয়ে আসা হয়েছে। পূর্বের আয়কর আইনে এই সম্পর্কিত একটা খাত ছিল সিকিউরিটি সুদ খাতে আয়। তো সিকিউরিটি সুদ খাতের আয় থেকে কিছু পুরো অংশটাই এবং অন্যান্য খাত থেকে কিছু অংশ নিয়ে মূলত এই আর্থিক পরিসম্পদ খাতে আয় নির্ণয় করা হয়েছে। তো এই যে নতুন খাত, এই খাতে কোন কোন আইটেমগুলো আসবে এগুলো নিয়ে মূলত আজকের আমাদের আলোচনা, এবং আমরা এই খাতের একটি ছক তোমাদের দেখাবো, সাথে একটা ম্যাথও সমাধান করে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ক্লাসটি দেখো তো আশা করি তোমরা খুব সহজেই এই ম্যাথটি করতে পারবা। তো চলো প্রথমে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি দেখে আসি। তো প্রথমে আমি তোমাদের বলবো যে আর্থিক পরিসম্পদ বলতে কী বুঝি। ধরো একজন ব্যক্তি যখন তার ইনকাম হয়, ইনকামের সম্পূর্ণ অংশই কিন্তু সে ব্যয় করে না, কিছু অংশ সেই ব্যাংকে জমা রাখে বা বিভিন্ন জায়গায় সে এই টাকাটা সঞ্চয় করে থাকে। যেমন সঞ্চয়পত্র কিনে, তারপর বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে, ব্যাংকে জমা রাখে, বিভিন্ন বন্ডে বিনিয়োগ করে। এই জাতীয় অর্থ, নগদ অর্থ যখন এই জাতীয় কোনো সোর্সে বিনিয়োগ করে, সেই সোর্স থেকে যে আয়টা প্রাপ্ত হয় সেটাই মূলত আর্থিক পরিসম্পদ হতে আয়। এর আগে আমি তোমাদেরকে এই একক ব্যক্তির কর নির্ণয়ের যে আয়গুলো আছে তার মধ্যে চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধন আয় এবং আর্থিক পরিসম্পদ খাতের আয়, এই আয়গুলো আলোচনা করেছি। তার সাথে আমরা সামনে আরও অন্যান্য খাতের আয় নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। তো তোমরা দেখেছো প্রত্যেকটা আয়ের খাতের ভিন্ন ভিন্ন ধরন আছে। এর মধ্যে আর্থিক পরিসম্পদ খাত হচ্ছে আমাদের বিনিয়োগকৃত অর্থ থেকে আমরা যে অর্থ উপার্জন করি সেটা হতে মূলত আর্থিক পরিসম্পদ হতে আয়। এখন আমি দেখব এই আর্থিক পরিসম্পদ হতে আয়ের কোন কোন আইটেমগুলো এখানে লিপিবদ্ধ হবে এবং কোন কোন আয়গুলোকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। তো এই চারটা যদি তোমরা মনে রাখো খুব সহজেই তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তবে এখন তোমাদের আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেই ইনফরমেশন হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় এটা পূর্বের আয়কর আইনে ছিল না। যেহেতু এটা পূর্বের আয়কর আইনে ছিল না, সেহেতু এটার কোনো অ্যানিউর কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি পাবা না। এখন অ্যানিউর কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাবা সিকিউরিটি সুদ খাত এবং অন্যান্য খাত নামে। এখন দুইটা খাতের সমন্বয়ে এই নতুন খাতটা তৈরি করা হয়েছে, তাই এখানে প্রপার তুমি এই খাতের কোনো অ্যানিউর কোয়েশ্চেন আপাতত পাচ্ছ না। সেজন্য আমি যে চার্টগুলো দিব এবং যে ম্যাথগুলো তোমাদের করাই দিব, এই ম্যাথের আলোকে তোমরা অ্যানিউর কোয়েশ্চেনগুলোকে মডিফাই করে করতে পারবা চাইলে। তো এখন আমরা দেখব যে আর্থিক পরিসম্পদ খাতের আয়ের ছকের মধ্যে কি কি আয় অন্তর্ভুক্ত হয়। প্রথমে আমরা এখানে দেখব সরকারি সিকিউরিটিজের সুদ। যদি আমরা সরকারি কোনো সিকিউরিটিজ ক্রয় করে থাকি বা কোনো সঞ্চয়পত্র ক্রয় করে থাকি, তাহলে সেখান থেকে আমরা যে সুদ পাবো সেটা হচ্ছে সরকারি সিকিউরিটিজের সুদ। সরকারি বিভিন্ন ধরনের সিকিউরিটিজ পাওয়া যায়, তার মধ্যে এই সিকিউরিটিগুলো যখন আমরা পাই তখন এখান থেকে আমরা যে সুদ পাবো সেই সুদটা এখানে লিখতে হবে। তবে লেখার সময় সরাসরি এই সুদটা লেখা যাবে না, এই সুদকে মোটাঙ্কিত করে লিখতে হবে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার মোটাঙ্কিত কি? মোটাঙ্কিত হচ্ছে নিট সুদকে মোট সুদে রূপান্তর করে লেখা। অর্থাৎ এই যে সরকারি সিকিউরিটিজের সুদ যখন আমরা পাই, সরকার যখন আমাদেরকে সিকিউরিটিজের সুদ পরিশোধ করে, তখন কিন্তু আমার এই সিকিউরিটিজের সুদ থেকে 5% উৎসস্থলে করকর্তন করে নেয়। তো বলো তো, আমি যা সুদ পাই সরকারকে আমাকে তাই পরিশোধ করে? অথরিটিকে আমাকে তাই পরিশোধ করে? আমাকে কিন্তু তাই পরিশোধ করে না। অথরিটি আমাকে পরিশোধ করে 5% কাটার পরে 95%। তো আমার প্রাপ্ত অর্থ হচ্ছে 95% অর্থ। সেজন্য আমাকে যেহেতু আয়করের ফাইলে মোট অর্থটাই দেখাতে হবে, অর্থাৎ মোট আয়টা দেখাতে হবে, তাই এটাকে আমরা নিট সুদকে মোটা সুদে রূপান্তর করে দেখাতে হচ্ছে। তাহলে নিট সুদকে মোট সুদে রূপান্তর করার নিয়মই হচ্ছে মোটাঙ্কিতকরণ। আর মোটাঙ্কিতকরণের জন্য যত পার্সেন্ট উচ্চ করকর্তন করছে 100 থেকে ওই পার্সেন্টটা বাদ দিয়ে তুমি ভাগ করবা আর 100 দিয়ে গুণ করবা। যদি 5% কর্তন করা হয় উচ্চ করকর্তন, তাহলে 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। যদি 10% উচ্চ করকর্তন করে তাহলে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। যদি 15% উচ্চ করকর্তন করে তাহলে 85 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হয়। যদি 20% উচ্চ করকর্তন করে তাহলে 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হয়। তো আশা করি তোমরা মোটাঙ্কিতকরণটা বুঝতে পারছো। তো সরকারি সিকিউরিটিসে
কত পার্সেন্ট? 5% উৎসে করকর্তন করা হয়, তাই এটা 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে। তারপর আমরা সরাসরি মোট সুদটা এখানে বসাই দিব। মোট সুদটা আমরা এখানে মোট আয়ে বসাই দিব। এরপর আমরা এখানে দেখব সঞ্চয়পত্রের মুনাফা। যদি সঞ্চয়পত্র ক্রয় করে থাকি, সঞ্চয়পত্রের মুনাফাকেও আমরা সরাসরি আয়ের সাথে যুক্ত করব। এটাকে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করব, কারণ সঞ্চয়পত্রের সুদের উপর 10% হারে উৎসে করকর্তন করা হয়। তারপর আমরা এখানে দেখব করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি বলতে মূলত জিরো কুপন বন্ডের আয়কে বোঝায়। এই জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণ অকরদার্য, অর্থাৎ জিরো কুপন বন্ড থেকে যত টাকায় আসবে না কেন এটা সম্পূর্ণ অকরদার্য দিয়ে এখানে নীল বসাই দিবা। এরপর আমরা জিরো কুপন বন্ডের আয় যদি থাকে, সুদ যদি থাকে, সেটা অকরদার্য করবা। ইসলামী শরিয়া আইন দ্বারা পরিচালিত বন্ডের মুনাফা, যে কোনো বন্ডের মুনাফা জিরো কুপন বাদ দিলে সবগুলো 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে। এখানে তোমরা মনে রাখবা কোনটাকে আমরা কত দিয়ে ভাগ করতেছি। এখানে আমরা যেটাকে 95 দিয়ে ভাগ করতেছি সেটার উৎসস্তরে করকর্তনের হার হচ্ছে 5% বা 5%, এটা মনে রাখবা। এবার এখানে দেখো করবাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ যদি থাকে সেটাকেও 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করবা। ঋণপত্রের সুদ 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ব্যাংকের স্থায়ী আমানতের সুদ সেটাকে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করবা। ব্যাংক সঞ্চয় হিসাবে সুদ সেটাও 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ইসলামী শরিয়া আইন পরিচালিত ব্যাংক হিসাবের মুনাফা, একটা হচ্ছে ব্যাংক হিসাব আরটা হচ্ছে বন্ড। বন্ড হলে 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, ব্যাংক হিসাব হলে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, এটা মনে রাখবা। ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ আসবে, এখানে বন্ধক ঋণের সুদ আসবে। ডিপোজিট পেনশন স্কিমে হতে মুনাফা, যদি ডিপিএস থেকে বা ডিপোজিট পেনশন স্কিম থেকে যদি মুনাফা পাই সেটাও এখানে আমাদের লিখতে হবে। তো এখানে তোমরা মনে রাখবা ডিপোজিট পেনশন স্কিমে যদি দান করা মানে স্কিম থেকে যদি সুদ পাওয়া যায় তো সেটা এখানে অকরদার্য মোটাঙ্কিত করার দরকার নাই, কারণ ডিপোজিট পেনশন স্কিম থেকে প্রতি বছর যে সুদটা যুক্ত হয় সেটা কিন্তু উচ্চস্তর করকর্তন করা হয় না, সেজন্য এটা এখানে মোটাঙ্কিত হবে না। তারপর আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ, এটাকেও 10% মোটাঙ্কিত করতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানির লভ্যাংশ 10% মোটাঙ্কিত করতে হবে। ইউনিট ফান্ড বা মিউচুয়াল ফান্ড লেখা থাকলে সেটাও আমাদের মোটাঙ্কিত করতে হবে। তোমাদের বইয়ে দেখবে যে অনেক সময় এটাকে 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ করছে, আসলে এখানে শূন্য একটা বাদ দিলে কিন্তু ওই 90 আর 100 থেকে 9 আর 10ই থাকে, সেটাও কোনো সমস্যা না, সেটাও তোমরা করতে পারবা। তাহলে এবার আমাদের মোট সুদ চলে আসলো। এই মোট সুদ মানে মোট আর্থিক পরিসম্পদ আয় থেকে যদি এই আয় অর্জনের জন্য যে ব্যয়টা আমরা করেছি বা কোনো ব্যয় যদি থাকে সেটা যখন আমরা বাদ দিব তখন আমরা এখান থেকে নিট করযোগ্য আর্থিক পরিসম্পদ হতে আয় পেয়ে যাব। তো আশা করি তোমরা ছকটা বুঝতে পারছো। এবার আমরা তোমাদেরকে একটি ম্যাথ সমাধান করে দেখাবো। তো যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো আয়ের ইভেন্ট বা উপাদান দেওয়া আছে, সেই উপাদানগুলো নিয়ে মূলত আমরা এখন একটা ম্যাথ সাজাবো। তো চলো আমরা প্রথমে একটা ছক কেটে নিই। এই প্রশ্নটা পাশে রাখছি, পাশে আমরা একটা ছক কেটে নিয়েছি। এই ছকে আমরা মূলত এই কোয়েশ্চেনটা সলিউশন করে দেখাবো। তো চলো প্রথমে আমরা 1 নম্বর আয় থেকে শুরু করি। তো প্রথমে আমাদের আয় আছে প্রাইভেট কোম্পানির লভ্যাংশ প্রাপ্তি 45,000 টাকা। তো প্রাইভেট কোম্পানির লভ্যাংশ এটা আমরা সরাসরি লিখে দিব। তো এখানে প্রাইভেট কোম্পানির লভ্যাংশকে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে আমরা মোটাঙ্কিত করে লিখব। তারপর আছে 2 নম্বরে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ প্রাপ্তি, সেটাও আমরা একই নিয়মে মোটাঙ্কিত করব। ব্যাংক জমার সুদ এটাও সেম নিয়মে মোটাঙ্কিত করে লিখতে হবে। ইসলামী ব্যাংকের মুনাফা এটাও একই নিয়ম, 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ, সঞ্চয়পত্রের সুদ, সেটাকে আমরা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে লিখব। মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ বা আইসিবি ইউনিট যেটাই থাকুক না কেন এটাও একই, 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। বন্ধকি ঋণের সুদ প্রাপ্তি 18,000 টাকা, এই বন্ধকি ঋণের সুদটাও আমরা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করব। সরকারি সিকিউরিটিজের সুদ প্রাপ্তি 66,500 টাকা, এটাকে 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে, কারণ সরকারি সিকিউরিটিজে উচ্চস্তরের করকর্তনের হার হচ্ছে 95%, এটা মনে রাখবা। করবাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ আছে 38,000 টাকা, সেটাও 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে। করবাদেও 5% উচ্চস্তরের করকর্তন করা হয়। তারপর আছে সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ 27,000 টাকা, এটা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে। তারপর দেওয়া আছে আমাদের ইসলামিক বন্ডের মুনাফা, ইসলামিক বন্ডের মুনাফা প্রাপ্তি 47,500 টাকা, এই 47,500 টাকাকে আমরা 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করব, কারণ ইসলামিক বন্ড যদি হয় তাহলে 5% উচ্চস্তরে করকর্তন করা হয়, আর ইসলামিক ব্যাংকের মুনাফা যদি হয় তাহলে হতো 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, কারণ ব্যাংকের মুনাফায় 10% উচ্চস্তরে করকর্তন করে আর বন্ডের মুনাফায় 5% উচ্চস্তরে করকর্তন করে। তাহলে এই যে আয়গুলো আমরা এখানে দেখাই ফেললাম, এখান থেকে আমাদের যোগ করলে হবে কি মোট আয়। এই মোট আয় থেকে আমাদের এখানে কিছু খরচ দেওয়া আছে। উপরোক্ত আয়সমূহ আদায়ের জন্য ব্যাংক চার্জ ও কমিশন বাবদ
11,000 টাকা এবং শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাবদ গৃহীত ঋণপত্রের সুদ আছে আমাদের 18,000 টাকা। অর্থাৎ আমরা যে শেয়ার কেনার জন্য ঋণ নিয়েছি সেখানে সুদ আসছে 18,000, আর উপরোক্ত আয়গুলো অর্জন করার জন্য ব্যাংক চার্জ আছে 11,000। এই দুইটা আয়কে আমরা এই দুটো ব্যয়কে আমরা যখন বাদ দিয়ে দিব অনুমোদনযোগ্য খরচ লিখে, তখন আমরা নিট সুদটা পেয়ে যাব। তাহলে আর্থিক পরিসম্পদ হতে আয় হচ্ছে মোট 4,06,000 টাকা। এটা হচ্ছে আমাদের নিট আয় বা করযোগ্য আয়। এবার এই অঙ্কটা এভাবে করার পরে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এই আয়টার এখানে আমরা যে অঙ্কটা করেছি সেখান থেকে আমরা এখানে টিকা লিখে দিব। টিকার মধ্যে কি কি? সরকারি সিকিউরিটিজ, করবাদ সিকিউরিটিজ, ইসলামিক ব্যাংকের বন্ডের মুনাফার 5% উচ্চ করকর্তন কাটে এবং অন্যান্য আয়গুলোর মধ্যে লিখে দিবে 10% উচ্চ করকর্তন করে। এই নোটটা লিখে দিলেই তোমাদের এই ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো এই নিয়মটা ফলো করে তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করতে পারবা খুব সহজেই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ক্লাসটি দেখার জন্য।